যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌমহড়া। 3 দেশের জোটে চাপে ট্রাম্প প্রশাসন। যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাচ্ছেন ইউক্রেনীয় সৈন্যরা, ঘিরে ফেলার চেষ্টায় রুশ সেনারা। পুতিনের বিরুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের। ইউক্রেনে সেনা পাঠাতেও প্রস্তুত তুরস্ক। রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পোল্যান্ড, সেনা দ্বিগুণ করার পরিকল্পনা। জেলেনস্কি একজন অকৃতজ্ঞ, সে আমেরিকা থেকে অর্থ নিয়ে গেছে, মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছে আমি নাদিয়া ইসলাম। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌমহড়া সামুদ্রিক নিরাপত্তা বেল্ট 2025 অনুষ্ঠিত হয়েছে ইরানের চাবাহার বন্দরের কাছে। এই মহড়া সামরিক শক্তি প্রদর্শন, সমুদ্র নিরাপত্তা এবং 3 দেশের সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে আয়োজন করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এটি যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাবের বিরুদ্ধে একটি শক্তিশালী জোট গঠনের ইঙ্গিত। মহড়ার মাধ্যমে এই অঞ্চলে সামরিক উপস্থিতি বৃদ্ধি করা এবং পশ্চিমা বিশ্বের জন্য চ্যালেঞ্জ তৈরি হতে পারে। বিস্তারিত কবির চৌধুরীর রিপোর্টে। যৌথ নৌমহড়া পরিচালনা করেছে ইরান, চীন ও রাশিয়া। মহড়াটির নাম দেওয়া হয়েছে সামুদ্রিক নিরাপত্তা বেল্ট 2025। এই মহড়ার মাধ্যমে 3 দেশ সামরিক শক্তি প্রদর্শন ও কৌশলগত সক্ষমতা বৃদ্ধির প্রতিশ্রুতি জানিয়েছে। এটি শুধু একটি মহড়া নয়, বরং মার্কিন সামরিক প্রভাবের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি বলে ধারণা আন্তর্জাতিক বিশ্লেষকদের। 10 মার্চ ইরানের চাবাহার বন্দরের নিকটবর্তী জলসীমায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌমহড়া অনুষ্ঠিত হয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মহড়ায় ইরান অত্যাধুনিক মিসাইল করভেট ও টহল জাহাজ মোতায়েন করেছে। অন্যদিকে চীন ও রাশিয়ার যুদ্ধজাহাজের সঙ্গে কৌশলগত অপারেশনে অংশ নেয় ইরানি নৌবাহিনী। মহড়াটিতে পর্যবেক্ষক হিসেবে দক্ষিণ আফ্রিকা, আজারবাইজান, পাকিস্তান, ওমান সহ মোট 10টি দেশের সামরিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। এই মহড়ার মূল লক্ষ্য সামরিক শক্তিমত্তা বৃদ্ধি, সমুদ্র নিরাপত্তা নিশ্চিতকরণ ও অংশগ্রহণকারী দেশগুলোর পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা। মহড়ায় লক্ষ্যভেদী হামলা প্রশিক্ষণ, জাহাজে অনুপ্রবেশ ও অনুসন্ধান অভিযান এবং উদ্ধার অভিযান সহ বিভিন্ন কৌশলগত কার্যক্রম পরিচালিত হয়। আয়োজকদের মতে সামরিক মহড়ার মাধ্যমে কৌশলগত এলাকায় নিজেদের শক্তি বৃদ্ধি করাই তাদের উদ্দেশ্য। বিশ্লেষকদের মতে এই মহড়া আন্তর্জাতিক রাজনীতিতে শক্তির ভারসাম্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এটি শুধুমাত্র একটি সামরিক মহড়া নয়, বরং যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাবের বিরুদ্ধে শক্তিশালী জোট গঠনের প্রয়াস। বিশেষজ্ঞদের মতে ওমান উপসাগর ও হরমুজ প্রণালীর মতো কৌশলগত জলসীমায় এই মহড়ার ফলে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র, চাপে পড়তে পারে। কারণ বিশ্বের প্রায় 1/4 তেল পরিবহন হয় এই অঞ্চল দিয়ে। ফলে এই অঞ্চলে প্রভাব হারালে তা যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে। এই মহড়াকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, চীন, রাশিয়া ও ইরানের সামরিক সহযোগিতা বৃদ্ধির ফলে ভবিষ্যৎ আন্তর্জাতিক ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে, যা যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদে উদ্বেগের কারণ হতে পারে। ইউক্রেনীয় সেনারা কুরস্ক অঞ্চলের দখলকৃত এলাকা থেকে পিছু হটছে। রুশ সেনারা তাদের ঘিরে ফেলেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে তারা 7টি গ্রাম পুনরুদ্ধার করেছে এবং ইউক্রেনীয় সৈন্যদের ঘেরাও করার চেষ্টা করছে। রুশ সেনারা সোজ্জা এলাকায় গ্যাস পাইপলাইন ব্যবহার করে একটি সফল অভিযান চালিয়ে ইউক্রেনীয়দের রসদ সরবরাহের পথ রুদ্ধ করেছে, যা ইউক্রেনীয় সেনাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। রুশ সেনাদের ভয়াবহ আক্রমণে কুরস্ক অঞ্চলের দখলকৃত এলাকা থেকে পিছু হটছেন ইউক্রেনীয় সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তারা অন্তত 7টি গ্রাম পুনরুদ্ধার করেছে এবং কুরস্কে ইউক্রেনীয় সৈন্যদের ঘেরাও করার চেষ্টা করছে। টেলিগ্রামে পাওয়া ভিডিওতে দেখা যায় রুশ সেনারা অগ্রগতি লাভ করছে এবং ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করছেন। গত আগস্টে ইউক্রেনীয় সেনারা কুরস্কে একটি ঝটিকা অভিযান চালিয়ে কয়েকদিনের মধ্যে গুরুত্বপূর্ণ শহর সুজ্জা ও 1000 বর্গ কিলোমিটার এলাকা দখল করে নেয়। এই আক্রমণকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার ভূখণ্ডে সবচেয়ে বড় আক্রমণ হিসেবে চিহ্নিত করা হয়। কিয়েভের লক্ষ্য ছিল দখলকৃত ভূমির বিনিময়ে রাশিয়াকে পূর্ব ইউক্রেনে চলমান আক্রমণ থেকে পিছু হটতে বাধ্য করা এবং শান্তি আলোচনায় দর কষাকষির সুযোগ তৈরি করা। তবে কয়েক মাস পর রাশিয়ার শক্তিশালী পাল্টা আক্রমণে ইউক্রেনের প্রতিরক্ষা লাইন ভেঙে পড়েছে। ধারণা করা হচ্ছে রুশ সেনাদের সঙ্গে উত্তর কোরীয় সৈন্যরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে এবং তারা ফ্রন্ট লাইনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যুদ্ধক্ষেত্রের ওপেন সোর্স মানচিত্রে দেখা যাচ্ছে যে কুরস্ক অঞ্চলে কয়েক হাজার ইউক্রেনীয় সৈন্য ঘেরাও হওয়ার ঝুঁকিতে রয়েছে, যার অধিকাংশই উচ্চ প্রশিক্ষিত এবং অভিজ্ঞ। তাদের হারানো ইউক্রেনের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে।
এদিকে রুশ সেনারা সুজ্জা এলাকায় গ্যাস পাইপলাইন ব্যবহার করে একটি দুর্ধর্ষ অভিযান চালিয়েছে। 1.5 মিটার ব্যাসের গ্যাস পাইপলাইন ধরে রাশিয়ার স্পেশাল ফোর্সের সদস্যরা যুদ্ধের ফ্রন্ট লাইন থেকে প্রায় 12 কিলোমিটার পেছনে গিয়ে ইউক্রেনীয়দের রসদ সরবরাহের গুরুত্বপূর্ণ পথ রুদ্ধ করে দেয়। এতে ইউক্রেনীয় সেনাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাশিয়া দাবি করেছে তারা এই অভিযান সফলভাবে সম্পন্ন করেছে এবং সুজ্জা শহরের উপকণ্ঠে পৌঁছেছে। এছাড়া 8 মার্চ ইউক্রেনের জেনারেল স্টাফও এই অভিযানের সত্যতা স্বীকার করেছে এবং জানিয়েছেন রাশিয়ারা তাদের স্পেশাল ফোর্স দিয়ে গ্যাস পাইপলাইন ব্যবহার করেছে। রাশিয়ান সামরিক ব্লগাররা এই আক্রমণকে বীরোচিত বলে অভিহিত করেছেন এবং দাবি করেছেন রুশ সৈন্যরা তাদের লক্ষ্য অর্জন করেছে এবং সুজ্জায় লড়াই চলছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তাদের সৈন্যরা সুজ্জার উত্তর ও উত্তর পশ্চিমে 4টি গ্রাম দখল করেছে এবং তাদের অভিযান আরও 3টি গ্রাম দখলের দাবি করেছে। এর পাশাপাশি পূর্ব ইউক্রেনেও রাশিয়ার সেনারা ধীরে হলেও ক্রমাগত অগ্রগতি অর্জন করছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র এবং গোয়েন্দা তথ্য সহ সব ধরনের সহায়তা বন্ধ করে দিয়েছে এবং রাশিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনা চালাচ্ছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি। রাশিয়ার সঙ্গে তুরস্কের সহযোগিতাপূর্ণ সম্পর্ক বেশ পুরনো। বিশেষ করে সামরিক খাতের দুই দেশের মধ্যে ভালো বোঝাপড়া রয়েছে। তবে এখন তুরস্ক ইউক্রেন ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করেছে। কেন অবস্থান পরিবর্তন করছে এরদোয়ানের দেশটি? বিস্তারিত থাকছে রিপোর্টে। এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। ফলাফল, ইউক্রেনে সেনা পাঠানোর সিদ্ধান্ত তুরস্কের। ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষায় তাদের অঙ্গীকারের অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে তুরস্ক। তবে কি ইউক্রেনের সাথে জোট বাঁধতে চলেছে তুরস্ক, না এটি গভীর কোনো ষড়যন্ত্রের অংশ? তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তুরস্ক ইউক্রেনে কেবল সেনা নয়, মানবিক সহায়তাও পাঠাবে, যা যুদ্ধের ফলে সৃষ্ট মানবিক বিপর্যয়ের সমাধানে সহায়ক হবে। তুরস্কের সরকারি কর্মকর্তারা জানান এটি একটি জীবন রক্ষার প্রচেষ্টা এবং দেশটি আগের মতো ইউক্রেনের জনগণের পাশে থাকবে। এদিকে ইউক্রেন সরকার তুরস্কের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক সহায়তার আরও একটি শক্তিশালী পদক্ষেপের আশা প্রকাশ করেছে। তুরস্কের সেনাবাহিনী ইতিমধ্যে প্রস্তুতি নেওয়ার কাজ শুরু করেছে এবং সেনা পাঠানোর সময়সূচি খুব শিগগিরই ঘোষণা করা হতে পারে। অন্যদিকে রাশিয়ার সঙ্গে তুরস্কের সহযোগিতাপূর্ণ সম্পর্ক বেশ পুরনো। বিশেষ করে সামরিক খাতে দুই দেশের মধ্যে অনেক শক্তিশালী বোঝাপড়া রয়েছে। বিশেষত যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হওয়ার পর ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে অনেক ইউরোপীয় দেশ। এমন পরিস্থিতিতে তুরস্ক বলছে তারা প্রয়োজনে ইউক্রেনে সেনা পাঠানোর প্রস্তুতি নিতে পারে। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই তুরস্ক কৌশলগতভাবে তার অবস্থান বজায় রেখেছে। ন্যাটো সদস্য হওয়া সত্ত্বেও তারা রাশিয়া ও জোটের অন্যান্য সদস্যদের সঙ্গে সম্পর্কের মধ্যে ভারসাম্য রেখে চলেছে। এখন দেখার বিষয় তুরস্কের সাহায্য কতদূর যায় ইউক্রেনে। কবির চৌধুরী, জয়, মাই টিভি। আমেরিকার প্রেম যেন যুদ্ধের সাথে। আমেরিকাকে যুদ্ধপ্রেমী দেশ বলে অবহিত করেছিলেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট। কিন্তু কি কারণ রয়েছে এই কথার পেছনে, জানবো রিপোর্টে। আমেরিকা কি কখনো যুদ্ধ ত্যাগ করবে না যুদ্ধ চালিয়ে যাবে? প্রশ্নটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের। হঠাৎ কেন তিনি এমন প্রশ্ন করলেন? কি কারণ রয়েছে এর পেছনে? আমেরিকা বিশ্বের সবচেয়ে যুদ্ধপ্রেমী দেশ। যখনই যুদ্ধ ও সামরিক হস্তক্ষেপের কথা আসে তখন আমেরিকার নাম সর্বাগ্রে উঠে আসে। 248 বছরের ইতিহাসে 232 বছরই যুদ্ধের মধ্যে কাটিয়েছে এই দেশটি, যার মানে হলো আমেরিকা মাত্র 6% সময়ই যুদ্ধবিহীন ছিল। মৃত্যুর আগে ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে এমন মন্তব্য করেছিলেন জিমি কার্টার। তবে প্রশ্ন থাকে, কেন এত বেশি যুদ্ধ আমেরিকায়? এটি কি কেবল একটি ঐতিহাসিক ঘটনা, নাকি এটি আমেরিকার অস্তিত্বের একটি অবিচ্ছেদ্য অংশ? আমেরিকার বর্তমান প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় কানাডাকে হুমকি দেয়া, এছাড়া পানামা খাল পুনরুদ্ধারের দাবি ও বারবার গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দেয়া এই যুদ্ধনীতিরই একটি অংশ। আমেরিকার এই নীতি শুধু এখানেই সীমাবদ্ধ নেই, এটি তাদের প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধেও প্রতিফলিত হয়। এর অর্থ হচ্ছে একদিকে পৃথিবী জুড়ে সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং অন্যদিকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দখল করতে চাওয়া। এমন একটি মহাপরিকল্পনা চলছে যা এখনও বিভিন্ন দেশের উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অর্থনৈতিক বিশ্লেষণ অনুযায়ী আমেরিকার যুদ্ধের লক্ষ্য শুধুমাত্র নিরাপত্তা নয়, বরং এটি তাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক আগ্রাসনের একটি অংশ। আমেরিকার অস্ত্রশিল্প একটি বিশাল অর্থনৈতিক শক্তি। 2023 সালে এই দেশটি $238 বিলিয়ন মূল্যের অস্ত্র বিক্রি করেছে এবং বিশ্বব্যাপী অস্ত্র বিক্রির 51% তারা সরবরাহ করে।
যুদ্ধের ইতিহাসে দেখা যায় আধিপত্যবাদী যুদ্ধে মেক্সিকোর জমি দখল 1846 থেকে 1848 এবং আমেরিকান আদিবাসীদের উপর গণহত্যা 1811 থেকে 1890। প্রথম বিশ্বযুদ্ধে প্রবেশ 1917, দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1945 হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা, শীতল যুদ্ধের অংশ হিসেবে কোরিয়া ভিয়েতনামে হস্তক্ষেপ, 1953 সালে ইরানে অভ্যুত্থান, একবিংশ শতাব্দী ও মুসলিম সম্প্রদায়ের উপর যুদ্ধ করে আফগানিস্তান ও ইরাক দখল, লিবিয়ার যুদ্ধ, ইয়েমেন ও সোমালিয়ায় ড্রোন হামলা এবং সাম্প্রতিক ইউক্রেন যুদ্ধ। উপরোক্ত যুদ্ধগুলোর সময় মার্কিন যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের বিরুদ্ধে যেসব যুদ্ধ চালিয়েছে, যেমন কম্বোডিয়া, ল্যাটিন আমেরিকা ইত্যাদি। এছাড়া আমেরিকা ভূ রাজনৈতিক এলাকা ও কৌশলগত গুরুত্বসম্পন্ন জায়গাগুলো নিয়ন্ত্রণেও আগ্রহী। মধ্যপ্রাচ্যের তেল, সামরিক বাজার ও সাগরপথে স্থায়ী ঘাঁটি স্থাপনই এ ধরনের আগ্রাসনের অন্যতম কারণ। বর্তমানে বিশ্বের ৮০টিরও বেশি দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। এটি স্পষ্ট যে আমেরিকার যুদ্ধপ্রেমী মনোভাব কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশল, তাদের জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক আগ্রাসনের অংশ। তবে এটি কবে বা কিভাবে থামবে তা এখনও অজানা। কবির চৌধুরী, মাই টিভি। এবার রাশিয়ার সাথে যুদ্ধে জড়াচ্ছে পোল্যান্ড, কিন্তু রাশিয়া পারমাণবিক শক্তি এগিয়ে পোল্যান্ডের চেয়ে। তাহলে পোল্যান্ড কোন শক্তির জোরে রাশিয়াকে টক্কর দিতে যাচ্ছে? পারবে কি পোল্যান্ড রাশিয়ার সাথে? বিস্তারিত জানবো রিপোর্টে। বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াচ্ছে পোল্যান্ড। এ লক্ষ্যে সৈন্য সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। পারবে কি রাশিয়ার সাথে এই যুদ্ধে টিকে থাকতে পোল্যান্ড? তবে কেন এই সিদ্ধান্ত নিচ্ছে পোল্যান্ড, সেটাই এখন দেখার বিষয়। রাশিয়া ইউরোপের জন্য বড় একটি হুমকি হিসেবে চিহ্নিত হয়েছে এবং মস্কো আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে ইউক্রেনের চেয়ে বড় একটি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে পূর্ণমাত্রায় সামরিক অভিযান চালাতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। ৭ই মার্চ পোল্যান্ডের পার্লামেন্টে দেওয়া এক ভাষণে এই মন্তব্য করে টাস্ক আরও জানান, পোল্যান্ডের সেনাবাহিনী বর্তমান অবস্থার চেয়ে দ্বিগুণেরও বেশি শক্তিশালী করা হবে এবং ৫ লাখ সেনাবাহিনী গঠনের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, পোল্যান্ডকে ভবিষ্যতে যুদ্ধে প্রস্তুত থাকতে হবে এবং এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। টাস্ক বলেন, তার দেশ ২০২৪ সালের শেষ নাগাদ একটি মডেল তৈরি করার চেষ্টা করবে যাতে পোল্যান্ডের প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষ যুদ্ধের সময় প্রশিক্ষিত হন। এছাড়াও পোলিশ নারীদেরও সামরিক প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন হতে পারে। এছাড়া পোল্যান্ডের সামরিক শক্তি বৃদ্ধির জন্য পরমাণু ও আধুনিক অস্ত্র অর্জনের উপর জোর দেওয়া হচ্ছে। টাস্কের এমন মন্তব্য আসে ইউরোপীয় ইউনিয়নের নেতারা প্রতিরক্ষা খাতে কোটি কোটি ইউরো বরাদ্দের জন্য একটি সামরিক ব্যয় পরিকল্পনা অনুমোদন করার একদিন পর। এর মাধ্যমে ইউরোপের প্রতিরক্ষা ব্যয় ৮০০ বিলিয়ন ইউরো পর্যন্ত বৃদ্ধি পাবে, যা ২০২৪ সালে ইউ এর মোট প্রতিরক্ষা ব্যয়ের দ্বিগুণ। তবে রাশিয়া ইউ এর সমীকরণ পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে। মস্কো একে নতুন অস্ত্র প্রতিযোগিতার উত্তেজনা সৃষ্টির জন্য দায়ী করেছে এবং জানিয়ে দিয়েছে তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না। আমেরিকা কি জেলেনস্কির মামার বাড়ি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইঙ্গিত যেন এমনটাই বোঝাচ্ছে। জেলেনস্কিকে ট্রাম্প এক এক সময় এক একভাবে প্রশ্নবিদ্ধ করছেন, কিন্তু কেন এমন করছেন ট্রাম্প? বিস্তারিত থাকছে রিপোর্টে। এবার জেলেনস্কিকে অকৃতজ্ঞের তকমা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, শিশুর কাছ থেকে ক্যান্ডি নেয়ার মতো করে বাইডেনের কাছ থেকে অর্থ নিয়েছেন জেলেনস্কি, এমন অভিযোগও তুলেছেন ট্রাম্প। তাহলে এখন এর জবাবে কি বলবেন জেলেনস্কি? ট্রাম্পের অভিযোগ কি সত্য? যদি তাই হয় তাহলে বলাই যায় বাইডেন আমলে আমেরিকা ছিল জেলেনস্কির মামার বাড়ি, যা অর্থ আবদার করেছেন তাই পেয়েছেন। ট্রাম্প জেলেনস্কির বৈঠক ভেস্তে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যে কম জল ঘোলা হয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে শব্দবাণী করেছেন জর্জরিত। এরই ধারাবাহিকতায় তিনি আবারও করলেন এমন বিস্ফোরক মন্তব্য। ফক্স নিউজের একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, জেলেনস্কি বাইডেনের আমলে খুব সহজেই এই দেশ থেকে অর্থ বের করে নিয়েছিলেন, ঠিক যেমন শিশুর কাছ থেকে ক্যান্ডি নেওয়া হয়। এটি ছিল খুব সহজ। তিনি আরও বলেন, আমেরিকা তাকে $350 বিলিয়ন দিয়েছে এবং তিনি আরও বলেন, ইউক্রেনের সাহসিকতা রয়েছে কিন্তু কৃতজ্ঞতা নেই। এছাড়া ট্রাম্প পুনরায় দাবি করেছেন যে ইউক্রেনকে বাইডেন জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র দিয়েছিলেন। যদি ওই সময় তিনি প্রেসিডেন্ট থাকতেন তবে ইউক্রেনে এই যুদ্ধ কখনোই শুরু হতো না। ইউরোপ থাকতে বাধ্য হতো আমেরিকার সাথে। সাম্প্রতিক সময়ে কিছু ইউরোপীয় দেশ যেমন যুক্তরাজ্য, ফ্রান্স ট্রাম্পকে বলেছেন যে তিনি ইউক্রেনকে দেয়া সহায়তার পরিসংখ্যান ভুল বলেছেন এবং ইউরোপ সম্মিলিতভাবে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তুলনায় কিছুটা বেশি অর্থ পাঠিয়েছে। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।